নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবচেয়ে মনোগ্রাহী, হৃদয়স্পর্শী, প্রাণবন্ত অনুষ্ঠান নিয়ে ফিরে আসা ঠিক এই সময়, এই দিন আপনারা অপেক্ষায় থাকেন। সত্যিই তাই। আমাদের এই অনুষ্ঠানটি একেবারে সেই প্রাণবন্ত এবং একেবারে সেই হৃদয়স্পর্শী, যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, আমাদের অন্তরের অন্তঃস্থলে, যা আমাদের মনের মণিকোঠায় আমাদের আবদ্ধ হয়ে থাকবে। প্রত্যেকটি শিল্পীকে আমরা যখন আপনাদের কাছে সেই প্রতিভার মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই, তখন সত্যি আপনারা বাহবা বলেন। কারণ একটাই, যে এইভাবেই কিন্তু আমাদের সুপ্ত প্রতিভাগুলোকে আমরা বিকশিত করি। আসলে কি, যে আমরা এই যে টিভির পর্দায় যখন আপনারা অনুষ্ঠানটি দেখেন, তখন আপনারাই সেইভাবে সমৃদ্ধ হন, আপ্লুত হন। আর বিশিষ্ট জনেদের যখন সঙ্গে পান, তখন তো আরো কিছু চাওয়ার আশা, পাওয়ার আশা বেড়ে যায়। নিশ্চয়ই সেইভাবেই কিন্তু আজকেও কিন্তু আমরা সাজিয়েছি শ্রুতি, নাটক এবং সঙ্গীত দিয়ে। আজকে পুরো অনুষ্ঠানটিকে আমরা একেবারে সুন্দর থেকে সুন্দরতর করে তুলব। আজকে হয়তো আপনারা জানেন যে এই যে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা, তার পক্ষ থেকে যখন জোড়াসাঁকো সাহিত্য পরিষদ কলকাতা একটি আয়োজন করে একটা সুন্দর অনুষ্ঠান, তখনই আপনারা আপ্লুত হয়ে যান যে কি পাবো আজকে আমরা। নিশ্চয়ই জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা এই অনুষ্ঠানটিতে আবার আমি জানাই অনেক অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে আপনাদের পাওয়ার আশা, নিশ্চয়ই পাবেন অনেক কিছু। আজকে কিন্তু আমাদের সঙ্গে বিশিষ্ট জনেরা রয়েছেন। শ্রুতি, নাটক এবং সঙ্গীত মুখর এই সুন্দর অনুষ্ঠানটি বিকেলের এই পরন্ত বিকালে আপনাদের কাছে পৌঁছে দেব। আর আমার সঙ্গে যিনি রয়েছেন, আপনাদের সেই পরিচিত প্রিয় দাদা, অবশ্যই আমাদের জোড়াসাঁকোর সম্পাদক এবং তার সঙ্গে কবি, কথা সাহিত্যিক এবং সঞ্চালক, আমার সহযোদ্ধা বলবো, শঙ্কর হালদার মহাশয়কেও আমরা সঙ্গে পাই ঠিক এই সময়, এই দিন। আমি সরাসরি শঙ্করদার কাছে যাব। শঙ্করদা, শুভ কি বলবো, বিকাল, পরন্ত বিকালে জানাই একরাশ শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। আজ এই যে সুন্দর মুহূর্তের এই মুহূর্তটুকুই থেকে যাবে আমাদের। প্রত্যেক রবিবার আমরা সেই সব প্রতিভাদেরকে আমরা মনে হয় একটু বিকশিত করার চেষ্টা করি। আমরা তো সকলে আড্ডার ছলে হোক, ভালোবাসার ছলে হোক, একই বদ্ধ হয়ে মানে মনের কথা কিছুটা শেয়ার করতে পারি মনে হয় এই আড্ডার মাধ্যমে। আমরা একটু জেনে নেব এই যে জোড়াসাঁকো সাহিত্য আড্ডা এবং জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা, তার সঙ্গে ছোট্ট কিছু আমরা কথা শুনব। অবশ্যই। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা মূলত 2006 সালে জন্ম দিয়েছিলাম। আমাদের সবার চেতনায় যেমন রবীন্দ্রনাথ থাকে, প্রাণের আরাম যেমন রবীন্দ্রনাথ, সেই কবিগুরুর যে ভাবনা, সেই ভাবনাকে আরো কিভাবে প্রসার লাভ করা যায় বা প্রসারিত করা যায়, সেই প্রচেষ্টাটাই আমার মধ্যে সবসময় কাজ করেছে। আজকে শান্তিনিকেতনে যে বিশ্বভারতীর জন্ম দিয়েছিলেন যে কবিগুরু, সেই কবিগুরুর ভাবধারা কিন্তু ছিল যে বিশ্বের সমস্ত পঠন পাঠনে যুক্ত যে সমস্ত সাহিত্য প্রেমীরা বা যে সমস্ত ছাত্র ছাত্রীরা, তাদেরকে নিয়ে একটা ছাতার তলায় দাঁড় করানো, সাহিত্যকে সমৃদ্ধ করা এবং প্রতিটি দেশের সাহিত্যের সাথে প্রতিটি দেশের সাহিত্যের মেলবন্ধন। এই যে কবিগুরুর যে ভাবধারা, তার যে চিন্তা, আজকের আমরা শুনি বড় বড় করে অনেকেই আমরা বলে থাকি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে ওই মহাপুরুষ মহাত্মাটি যখন গরুর গাড়ি চলে রাস্তায়, কাদার রাস্তা, গরুর গাড়ির চাকা আটকে যায়, সেই সময় ওই সাঁওতাল পল্লীর ওই রকম একটা জায়গায় রবীন্দ্রনাথ বিশ্বভারতীর জন্ম দিলেন। তার ভাবধারা, বিশ্বায়নের যে ভাবধারা, গ্লোবালাইজেশনের ভাবধারা যদি আমরা ইংরেজিতে বলি, তখন কিন্তু সেই বীজটা তিনি পুঁতে গেছেন। আমার মনে সবসময় একটা আকুতি থাকতো যে কবিগুরুর এই ভাবধারাটা এখন এই যে প্রযুক্তি, যে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, পৃথিবীর কোনায় কোনায় বন্ধুদের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, এর মধ্য দিয়ে কি আমরা পৌঁছতে পারি না? এই ভাবনাটা মাথায় আসার পর 2006 সালে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার জন্ম দিয়েছিলাম এবং সেই কবিগুরুর আশীর্বাদে আজকে পৃথিবীতে যত দেশ আমরা জানি বা যত দেশের নাম আমরা বলতে পারবো,
প্রতিটি দেশে অসংখ্য সাহিত্যপ্রেমী আমাদের কিন্তু এই আন্তর্জাতিক এবং আন্তর্জালিক যে মুক্ত মঞ্চ ফেসবুক পেজ যেটা আমরা বলি তার সাথে কিন্তু যুক্ত আছেন। অর্থাৎ কবিগুরুর যে ভাবনা, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, সেটা কিন্তু আমরা পৃথিবীর কোনায় কোনায় সাহিত্যপ্রেমীদেরকে একত্রীকরণের কাজে লাগাতে পেরেছি। এটা সবচেয়ে আমাদের বড় একটা পাওনা। দ্বিতীয়ত হচ্ছে যে এই পরিবারটা গঠনের পরে এত সমস্ত নক্ষত্রদের আমরা পেয়েছি, যে সমস্ত মানুষরা একেবারেই ঘরে থাকতেন সেই সমস্ত মানুষদেরকেও আমরা ঘর থেকে বের করতে পেরেছি। তাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে আমরা প্রকাশের একটা জায়গা তুলে ধরতে পেরেছি। এইখানে প্রচুর মানুষ, যেরকম আমাদের সাথে দিদি আছেন, ভারতীদি অসম্ভব ভালো একজন নাট্য ব্যক্তিত্ব, ইয়ং বয়সে উনি দাপিয়ে বেরিয়েছেন। তাহলে একটা সময়ের পরে মঞ্চের থেকে কিছুটা বিরতি নেওয়া যায়, তারপরেও যে তিনি সেই সাহিত্যের ধারাবাহিকতাকে বজায় রেখেছেন এবং দুপাশে দুজন বিশিষ্ট বাচিক শিল্পী যে অঞ্জনা চৌধুরী এবং রীতা রায়, তারাও যে একই রকম ভাবে, অর্থাৎ আমাদের পরিবারে একদম এই কারণে বলবো যে এইরকম সেই দিকপাল নক্ষত্রকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। এবং ভারতীদের যে বিশেষ আরো একটা দিক আছে, গুণ আছে, সেটা হচ্ছে অসম্ভব ভালো শ্রুতি নাটক লেখেন দিদি। এবং দিদি সুযোগ্যা কন্যা রমি আমার পাশে বসে আছে, রমি দাশগুপ্ত, অসম্ভব ভালো গান করেন। যদিও রমির বাবাও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, হেমন্ত বাবু, শ্যামল মিত্র, মান্না বাবু, রমির বাবা, সব মানে এক সারির শিল্পী। এখন কপাল গুনে কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়। যাই হোক, যে কোনো কারণে উনি সেভাবে আগাননি। কিন্তু বিষয় হচ্ছে এই যে মূল্যবোধ, এই যে সামগ্রিক সাহিত্যের মূল্যবোধ, মনুষ্যত্বের যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে ধরে রাখার জন্য আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার মঞ্চ। এবং বাঙালি হিসাবে আমরা 12 মাসে 13 পার্বণ বলে থাকি, কিন্তু আমরা এই জোড়াসাঁকোর যে অনুষ্ঠান আমরা করি, জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে হলে, সেখানে দেখি আমরা 12 মাসে প্রায় 14টা অনুষ্ঠান হয়ে গেছে। মানে 12 মাসে বাঙালির 13 পার্বণকে ছাপিয়ে গেছি আমরা। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। এবং এই সমস্ত মানুষগুলো সমৃদ্ধ করেন, আলোকিত করেন আমাদের সেই অনুষ্ঠানকে। সেসব তাহলে জোড়াসাঁকোর সাহিত্য অনুরাগী মানুষরাই মানে একমাত্র পারেন, সেটাই বলতে হয়, সাধুবাদ জানাতেই হয়। আমরা অবশ্যই আমরা শ্রুতি নাটক শুনবো। হ্যাঁ, আজকে দিদিরা শ্রুতি নাটকের অসম্ভব সুন্দর একটা ডালি সাজিয়েছেন। সমাজের যে একদম বিশেষ যে চিত্র ছবি, সেটাই, সেই ছবির একটা অসম্ভব সুন্দর চিত্র তৈরি করেছেন আমাদের ভারতী দাশগুপ্ত দিদির লেখা। এটা সত্যি তাই। আমরা শুনবো অবশ্যই অঞ্জনাদি, ভারতীদি এবং রীতাদি। আমরা শুরু করি আজকে শ্রুতি নাটক। এই পোড়া বাংলার নদী উদ্দেশিত প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর চরম দারিদ্রতা যেন নিষ্ঠুর অভিশাপ। তার উপর প্রকৃতি রুষ্ট হলে দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন যন্ত্রণা। এমনই এক হত দরিদ্র সর্বহারা পরিবারের বাস্তব নিদর্শন শ্রুতি নাটিকা খিদে। রচনা ও নির্দেশনা ভারতী দাশগুপ্ত, আবহ প্রক্ষেপণ রমি দাশগুপ্ত। শ্রুতি নাটিকা খিদে। বউ, বউ, শুনতে পাচ্ছিস রে? সে এখন থেকে ডেকে ডেকে গলা পেরে ফেললাম। বউ, আমার যে বড্ড খিদে লেগেছে, দুটো খাতি দে না। দুটো খাতি দে না। কিছুতে সারা দিচ্ছে না রে। বউ রে, কত খাকি কানের মাথা খেয়ে রেখেছে। সত্যি ফিরতে পারি রে, তাই না হলে বউ রে। কি হয়েছে কি? হ্যাঁ, মুখে তোমার নুন জ্বালে দেবো, নুনটা ঠেকলে দেবো, ফের শুধু সিল্লতে দেখি খাবো 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 বলে অতিষ্ঠ করে মারতেছে। ঘরে একদিনে কিছু আছে? হ্যাঁ, খাবারটা কি? বসে বসে খাবি, খাওগে। ওরে আরামজাদি, সব্যনাশী, তোর বড্ড সোপা হয়েছে। তাইরাম না হলে ওই সোপার মধ্যে পোড়া কাঠ ঠেসে ধরতাম। মাথার খাকি একে পেটের জ্বালাই মরতেছে, তার উপরে ওরে বাবা রে, আর পারি নে। আই বুড়ি, সব একদম সব তোমার বাকিয়ে ঘোষাই দেবানি।
সারাটা জীবন ভর জ্বালায় এখন ঘুটো হয়ে পড়ছো, খালি তোর পেন সেদিন চলে গেছে। আমি বললে সারাটা দিন হাড় ভাঙা বোতল খাইতে কুসকুরাটা আনি, তার জন্য একবারটি বলে ও কত কষ্ট তোর, তা না কখন নিচে যাইবো চিৎকার করলি না, ওই মুখের মুখে ভেতর ঢোকায় দেবো। ওরে বাবা রে সেতে পরানটাই খালি খাতি যাচ্ছে রে। ওরে তোরা শুনে যা, বউ আমারে খাতি দিচ্ছে না রে, খাতি দিচ্ছে না, নিজে সব খাই যাচ্ছে। তোর বুয়ে ক্যাংরা মারি হে ভগবান, এই সুপার সত্যি হয় না গো, তুইলে নে ভগবান, আমারে তুইলে নে। নাতি মারি আমার বইয়ের মুখি, খা খা জোড়া পারি নাতি খা। এই শকুনি বুড়ি, দেখবি তবে ওই নাতি উল্টি তোর কপালে খাতি হবে। ডাইনি বুড়ি কোথাকার। তবে রে দে সাটা কানাতে দেখ করে মারতে পারি কিনা তুলোটা মাগি। তুই মারবি? মার দেখি তো তোর কেমন ক্ষমতা। কি বললি তুই? তোর এই সুপার আমি সহ্য করবো? হ্যাঁ এই দেখ মোর লক্ষ্মী শাড়ি মোর। তোমরা কে কোথায় আসো? শিগগির দেখতে যাও, আমাদের ভেঙে ফেললো গো রাক্ষসী বুড়ি, গোটি সুইটি আমার কপালটা কেটে দিয়েছে গো। ও মা গো, কি হবে গো? বুদ্ধি বসিছে এখনো তেল কমে নাই। খা আমারে শিবই খা। ও বেসার মা, ও বউ, কি হয়েছে? চিল্লাছিস কেন? ও মা, বউটার কপালে যে সুপুরি ট্যাপলা হয়ে গেছে, কিটা করলো? হ্যাঁ এই যে ডাইনি বুড়ি, দেখো না করে কত কষ্ট করে কাল নিতে গেরি গুগলি পাতা লতানি তাকে নিজের জন্য বলে এই বুড়ির গপ্প বড়াবার জন্য, সে কিনা উল্টে আমার মোচড় দেয়। সইলে যাবো দেখি তোরে কে খাতি না দিলি ফের মারবো তোরে। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, শাশুড়ি বউ মিলে কি নাগাইছো বলো দেখি? প্রত্যেকটা দিন তোমাগো ঘরে কাক উঠতেছে, সিল পড়তেছে, এবার একটু খান্ত হও দেখিনি? হ্যাঁ, এই বুড়ি আমাদের খায়ে তবে খাইতে হবে। দেখ কসির মা, এই সুপার কত সবজি করবো। ও কসির মা, না খায়ে আসতে পারি নে, তুই একটু বেশি দিবি। কি দেই বলো দেখিনি? সব ঘরেই তো একই দশা। শোনো, ওই নদী পার যে খানিক বিষ কচু আনিছি, খাবা তো বলো, আইনে দি। দে তাই দে, খাই ব্যাগটারে একটু শান্ত করি। হায় রে, দিব্যি শাক ভাত মার ভাত খায় কাটাচ্ছিলাম, তাও কপালে সইল না। কায়লার জ্বরে সব সারখার হইয়া গেল। কচির বাপের পিঠি এমন গাছ পড়লো, মাজা খানাই ভেঙে গেল। কিটা করবে খাবার জোগাড়? ও কসির মা, বেতন তো থামাই আগে কচু আন। হ্যাঁ, এই তো যাই। তোর বড্ড নেগেছে না রে? এই দেখ, পিছন ঘষতি গে দুব্ব ঘাস আনিছি, দেখি লাগাই দি, ব্যথা মরবে। হাই দিনি অনেক হয়েছে, আমার এই বউ বয়ে মরতে ডাকবা না। তুই আবারে আর আগা দিস নেব, কি করব? পেট জলদি যে মাথাটাও ঠিক থাকে নে। আয় লাগালি পরে এখনই সেরে যাবে। খাবো, এই দেখ আমার হাফিসটা বলার দেশে, আর খিদেও মরে গেছে। এই নাও গো, এই বিষ কচু তো বেশ কইরে জাল নবন দেবানে। লাগবে নে, ও তুমি নিয়ে
যাও। ও তোমরা খাও গে। ও বাবা, খানিক আগে তো বেশ ঝটাপটি হচ্ছিল, এখন আবার সাপে নেউলে একসঙ্গে কথা করছে। খুব পিড়ি দেখতেছি। তো শাশুড়ি বই তো কত না চললা দেখবো। দেখো মা মেয়েতে একটু আধটু হয়েই থাকে, এর মধ্যে তোমার এই নাক গলাতে কি ডাক হয়েছে? কি বলিস বল? না তো কি, সে আমরা বসবো। বলো যা, উল্টি কষু গলা ধর। শুই না রাখো, এবার খুনি খুনি হলিও কিডা আসে তাই দেখবো। যত সব বইয়া গেছে তোমাকে ঘরে আসতি, এই আমি সইলে গেলাম। যাও যাও যাও। শোনো, হ্যাঁ, বসে বসে হ্যাঁ। এই শামুকটা ভাঙো দেখি। এই তো দুটো পেরানি আসি, হায়লার ঝড়ে ঘর বাড়ি স্বামী ছেলে মেয়ে ভাষায় নিয়ে গেল, আর আমার রেখে গেল দুঃখ যন্ত্রণা সইবার জন্য। সবক্ষণ বুকের ভিতরটা খা খা করে, তার উপরে তোমার এই সোফা। আমি আর সোফা চালাবো না, এবার একটু ঠান্ডা হব। ভাবো, তুই আগ কইরে কোথায় গেছিলি? উনুন ধরাবি নে, খাতি পাবো না। কেন ছেলে নাতি পুতি খায়ে আসমেন্টে নাই? তার জন্য তুই আমারে দায়ী করিস রে বউ। কিভাবে ঝড় দিয়ে এসে সব শেষ করে দিল। আমি কি করবো বউ? বিশ্বাসী বললেই তো যত জ্বালা, তার উপরে ওই পেটে যেন রাবণের শীতে জ্বলতিছে, আরে যে কিছুতে থামাতে পারতিস রে। হব, আমার উপর রাগ করিস নে, আমি আর খাতে যাব না, আর খাতে যাব না। শুধু তুই আমার কাছে এসে একটু বস, তোর কপালটায় হাত বোলাই দি। আর কান্দ না, দেরি ডুবিয়ে সেদ্ধ বসায় দিছি, তার উপরে খাবা। তাতে করে এই আষাঢ়ের ফলগুলো চিমুটি না গো, মুখে স্বাদ আনবে রে। তুইও কথা মুখি দেব, তোর খিদে না গিনি? ভাবো, তোর যন্ত্রণা কি এখনো হচ্ছে? ভাবো, হাকর মুখে কটা ফল দি, তোরা খুব খিদে লেগেছে না? না বাবা না, ও তো ভ্যাক ভ্যাক কইরো না তো, শুধু মুখে সিল্ললে পেট ভরবে। হ্যাঁ, জুগাল যন্ত্র করতে হবে। তুমি সারা আমার কে আছে বলো দেখি, সেটা মুখে বোঝো না? বুঝি রে বউ, বুঝি। তুই আমারে খুব ভালোবাসিস। আয় আয় আমার কাছে আয়, তোর মাথাটারে জল দিয়ে মোছাই দি, বড্ড তেতে আছে। কই এদিক পানে আয়, দেখো মোটে কথা শোনে না কো। দরদ একবারে জায়গা নিকো, একেবারে মুখি করতেছে। দেখো, আমার মাথাটারে বেশ করে হাত বুলায় দাও। আয় 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 আয়, আমার তুলে মাথাটা রাখ, একটু তোরে সুয়াদ করে নি। বৌরে, আজ আমার বড্ড আনন্দ আছে। সাধারণ আসলে এই যে শাশুড়ি বউয়ের যে একটা টক ঝাল মিষ্টি সম্পর্কটা শ্রুতি নাটকের মাধ্যমে অসাধারণভাবে তুলে ধরেছেন। দিদিদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা অবশ্যই রই থাকছে। এই হচ্ছে এবং ভারতী। একদম কি অসাধারণ বৈচিত্র্যময় একটা পরিবেশ রচনা, এবং যে তিনজন একসাথে করলেন, ভারতীদি সহ দুই সহযোদ্ধা পাশে, অসাধারণ কণ্ঠশৈলী, অসাধারণ ব্যঞ্জনা, সত্যি অসাধারণ একটা পরিবেশনা আমরা পেলাম আজকে জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায়। সত্যি আমরা এবার একটু গানে চলে যাব, রমির সুকণ্ঠে আমরা গান শুনবো। রমি, কি গান তুমি উপহার দিচ্ছ? আমি একটা এই আনন্দেরই গান হয়েছি। চল। আমার এই ছোট্ট ছুটির দিন, হঠাৎ করে পাওয়া ছুটির দিন। আমার এই ছোট্ট ছুটির দিন, হঠাৎ করে পাওয়া ছুটির দিন। নিজের সাথে একলা হওয়া দিন, আমি তাই দুহাত বাড়াই ওই দূরে প্রান্তরে।
দূরেতে পান্তরে দিগন্তের সবুজ বন্দরে যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়। আকাশের ওদের সবই আনা, তারি সারা হারা ঠিকানা। বাতাসে মেঘের ভেদা ভাসে, সোনা ঝরে ঘাসে ঘাসে। জাফরানি রঙে কে না দেখা ছবি কে আশুপানি বলি কে হাতে ছাড়ি দিল গেল কে। আমি তাই দুহাতে বাড়াই ওই দূরেতে পান্তরে, ওই দূরেতে পান্তরে দিগন্তের সবুজ বন্দরে যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়। ছড়ানো জীবন পথে পথে কত সবুজ পুরো দুহাতে। আকাশ কুসুম ইচ্ছে ডানা, এখানে আমার ঠিকানা। জাফরানি রঙে কে না দেখা ছবি কে আশুপানি বলি কে হাতে ছাড়ি দিল কে গেল কে। আমি তাই দুহাতে বাড়াই ওই দূরেতে পান্তরে, ওই দূরেতে পান্তরে দিগন্তের সবুজ বন্দরে যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়। আমার এই ছোট্ট ছুটির দিন হঠাৎ করে পাওয়া ছুটির দিন, আমার এই ছোট্ট ছুটির দিন হঠাৎ করে পাওয়া ছুটির দিন, নিজের সাথে একলা হওয়া দিন। আমি তাই দুহাতে বাড়াই ওই দূরেতে পান্তরে, ওই দূরেতে পান্তরে দিগন্তের সবুজ বন্দরে যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়। সাধারণ বাহ, বাহ, বাহ। মিষ্টি গলা, তাই না সাধু, শঙ্করদা? সত্যি তাই, আমাদের এই মানে আড্ডা, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা সত্যি একেবারে ভালোবাসার জায়গা মনে হয় তৈরি করছে। আর আপনাদের মধ্যেও যদি এই রকমের সুপ্ত প্রতিভা থাকে, আপনার সৃষ্টিকে, আপনার প্রতিভাকে যদি বিকশিত করতে চান তাহলে আর দেরি করবেন না, চটপট কিন্তু ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন, স্কলে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আমাদের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে তোমাকে আমাদের তরফ থেকে জানাই সম্মান। থ্যাংক ইউ সো মাচ। বিশিষ্ট বাচিক শিল্পী অঞ্জনা চৌধুরী, আমাদের স্মৃতিতে রাখার জন্য আমাদের যে মেমেন্টো জোড়াসাঁকো সাহিত্যের আড্ডার সম্মাননা, স্মারক সম্মাননা করা হয়েছে। খুব সুন্দর। এবারে ভারতীদি, আমাদের ভারতী দাশগুপ্ত, হ্যাঁ ভারতীদি, তোমাকে আমাদের তরফ থেকে কি অসাধারণ লেখা এবং কি অসাধারণ মেসেজ সমাজের জন্য। তাহলে আমি অসংখ্য রীতাদির হাতে ধন্যবাদ। তুলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের রীতা রায়, বিশিষ্ট বাচিক শিল্পী, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় আজকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা এবং সম্মান প্রদান করছি। ঠিক। এবং আমরা এবারে রমিকে তুলে দিচ্ছি, রমি দাশগুপ্ত, হ্যাঁ বিশিষ্ট সঙ্গীত শিল্পী রমি। আমাদের আজকের এই পরিবারের সবাইকে পেয়ে জোড়াসাঁকো পরিবার যেমন গর্বিত এবং সম্মানিত, এবং যে সমস্ত দর্শক প্রেমীরা যারা দেখছেন তারা প্রত্যেকেই আপ্লুত এবং গর্বিত। ধন্যবাদ সবাইকে দিদি, আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।